সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো হকি নিয়ে। আপনারা জানেন যে এশিয়া কাপ হকি বাংলাদেশে হবে অক্টোবরে। সেই টুর্নামেন্টের গ্রুপিং হয়ে গেছে। আজ প্রস্তুতি ম্যাচ খেলতে কিছুক্ষণের মধ্যেই চীন যাচ্ছে বাংলাদেশ দল। সঙ্গে নির্বাচনের একটা আমেজও কিন্তু শুরু হয়ে গেছে হকি অঙ্গনে। 27শে আগস্ট নির্বাচন হবে হকি ফেডারেশনে। সবকিছু নিয়ে আলোচনা হবে এই গতিময়তার খেলা নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, দুজনই সাবেক খেলোয়াড়। আছেন সাবেক খেলোয়াড় এবং বর্তমানে হকির চিফ কোচ হিসেবে কাজ করছেন বিকেএসপিতে কাউসার আলী, এবং আছেন মেজর অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন চাকলাদার। বাংলাদেশে এশিয়া কাপ যে হয়েছিল 1985 সালে সেই দলের অধিনায়ক ছিলেন তিনি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। দর্শক, আপনারা চাইলে অংশ নিতে পারেন। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। কাউসার ভাইকে খেলার মাঠ থেকেই শুরু করতে চাই, নির্বাচনী অঙ্গন একটু পরে যাই। কাউসার ভাই, এশিয়া কাপ হচ্ছে বাংলাদেশে, কিন্তু যে গ্রুপটায় বাংলাদেশ পড়েছে আসলে অনেকটাই চুপসে যাওয়ার মতো, কিংবা আসলে হতাশ হওয়ার মতো অবস্থা নাকি? ভারত, পাকিস্তান, জাপানের সাথে খেলতে হবে। ধন্যবাদ। আসলে হতাশ, বাহ্যিকভাবে হতাশাই বলা যায়, যে সবাই হায় হায় করছে, হায় হায় কি হলো। আসলে হায় হায় কি না, এখনকার কারেন্ট র্যাঙ্কিং যদি আমরা দেখি, আমরা আসলে এই যে 8টা দল খেলছে তার মধ্যে আমরা 8 তো সেখানে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, আমি যেটা লেটেস্ট ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা হয়েছে, সেখানে আমাদের অবস্থান কিন্তু ওই 8এই আছে, 34এ আছে। আর ওমান 30-এ, আর কোরিয়া, মালয়েশিয়া, জাপান এরা হলো 17, 18, 19, 14তে শুধুমাত্র 6 র্যাঙ্কিং আছে ইন্ডিয়া। সুতরাং র্যাঙ্কিং এ মানে কাগজে কলমের হিসাবেও তো আমরা পিছনেই আছি। তো স্বাভাবিকভাবে ওই র্যাঙ্কিং এর হিসাবটা করলে মনে হয় যে কি হবে না জানি। তো সেই না জানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে অবশ্যই। তো সেই সুযোগ আছে, খুব জোর গলায় বলতে পারি না বর্তমান অবস্থান থেকে, কারণ আমরা যে প্রস্তুতি, যে দলের অবস্থান, অন্যান্য দলগুলোর যে খেলাগুলো দেখছি, সেই হিসেবে বলি যে এগিয়ে যেতে হবে, সেই চেষ্টা করতে হবে। চাকলাদার ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আপনি হতাশ হয়েছেন কিনা, কিংবা ইন্ডিয়া পাকিস্তানের সেই সময় আপনারা যেরকম লড়াই করেছেন, এই সময়টা আসলে অনেক এগিয়ে গেছে ওই দলগুলো। আমি এইভাবে বলি আর কি, যে আমাদের যা আছে, আমাদের নিজেদের মাঠ, আমরা কি করলাম, আজকে টিমটাকে পাঠিয়ে দিলাম চায়নাতে গিয়ে তারা 8টা খেলা খেলবে। তো এক জায়গায় তো আর খেলবে না, গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হবে। এতে যারাই বিদেশে যায়, বিদেশে গিয়ে ঘোরাঘুরির উপরে থাকে, তাদের একটা আলাদা স্ট্রেস পড়ে। তো এটা শেষ করে আসার পরে আবার যাবে ভারত, আবার ভারতে গিয়ে খেলে আসবে। তার অর্থ হলো ওই যে 7টা দল বিদেশ থেকে আসতেছে আমাদের দেশে খেলার জন্য, আর আমাদের যে এই যে 8 নম্বর বাংলাদেশ, নিজের দেশ, আমরাও কিন্তু নিজের দেশে পরবাসী হয়ে গেলাম। আমরা বিদেশ থেকে আসতেছি, যেখানে আমরা নিজেদের মাঠটাকে ব্যবহার করব সবচেয়ে বেশি, সেখানে আমরা এই ঠিক খেলার আগ মুহূর্তে বিদেশ পাঠিয়ে দিলাম। এই যে ভুলগুলো। নাম্বার 2 হলো অভিভাবক কারা? ফেডারেশন ইজ দ্য অভিভাবক। এই ফেডারেশন অভিভাবক এই মুহূর্তে দিয়ে দিলাম নির্বাচন। আমরা প্লেয়ার দিকে দেখবো না, নিজেদের ফাইটে ব্যস্ত হবে, যা এখন চলছে, যা ব্যস্ত হয়ে গেছে সবাই ইলেকশন নিয়ে। তো আমার মনে হয় যে টিমটার প্রতি কেমন জানি একটা আমাদের এই মুহূর্তে নেতিবাচক ভাব। মানে আপনি বলছেন এগুলো প্রস্তুতিতে ঘাটতি হবে, কিংবা ব্যাঘাত ঘটাবে। জি, কাউসার ভাই কি একমত কিনা যে ব্যাঘাত ঘটাবে? বিশেষ করে আমি কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে বলি, যে যেটা দেশের বাইরে খেলতে যাচ্ছে, দেশের বাইরে খেলার প্রস্তুতির দরকার আছে। তবে আমাদের যে সিস্টেমেটিক কোচিং এর কিছু ভাষা আছে, যেখানে প্রিপারেশন পিরিয়ড আছে, কম্পিটিশন, প্রি কম্পিটিশন পিরিয়ড আছে, এবং কম্পিটিশন পিরিয়ড আছে, তারপরে ট্রানজিশন। তো আমাদের আসলে কোনো গ্রামারেই আমাদের ট্রেনিং পড়ে না বাংলাদেশের হকি, কারণ আমাদের না আছে, কারণ কম্পিটিশন পিরিয়ডকে টার্গেট আগে থেকে করতে হয়, একটা কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পর থেকেই। তো যাই হোক, অতটা সম্ভব না। তো এই যেটা চাকলাদার ভাই বললেন একদম বাস্তব সত্য, যে আমরা যখন নিজেদের প্রস্তুতি নিব কম্পিটিশনের, প্রি কম্পিটিশন পিরিয়ডে তখন যাচ্ছি, আমরা কিন্তু মধ্যখানে সময় পাবো না। ছেলেরা অনেক টায়ার্ড হয়ে যাবে, তবে কতটুকু টায়ার্ড হবে এটা সময় বলে দেবে। আর একটা হলো যে গ্রামাটিক্যালি আমরা বলি যে প্রস্তুতি যে ধারাবাহিকতা, যেভাবে প্রস্তুতি নিতে হয়, আসলে আমাদের এই টিমটা সেইভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারেনি এবং সেইভাবে যায়নি। এবং আগামী যে খেলাটা আসবে, ফাইনাল রাউন্ডটা আসবে, কম্পিটিশন পিরিয়ড, সেখানে ওই কম্পিটিশন করে আসলে ভারতেও যাবে শুনলাম, তাহলে প্লেয়ারদের উপর এটা আসর পড়বেই। মানে কোথায় ঘাটতি হয়েছে আপনার কাছে? বলছেন যে ওই অনুযায়ী যায়নি বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, ঘাটতির কথা তো অনেক কথাই বলতে হয়, কারণ আমি একাধারে যেমন আমার পেশাদারি আমি কোচ হিসেবে আছি, তারপরে আমি আবার মেম্বারও ছিলাম হকি ফেডারেশনে, আর বিশ্বর হকি তো দেখছি।
তো সেখানে ঘাটতি রয়ে গেছে। আমরা যেমন বলি, এটা সবার কাছে এটা সমাদৃত, যে একটা অলিম্পিক শেষ হলেই তার পরদিন থেকে কিন্তু অলিম্পিক দলের ট্রেনিং শুরু হয়ে যায়। 4 বছর কিন্তু মেয়াদ এটার মধ্যে। তো আমাদের কিন্তু সেরকম কোনো পরিকল্পনা নেই। হঠাৎ করে ক্যালেন্ডারে আসলো যে আমরা এটা বোধহয় আমরা গত 6 মাস ধরে জানছি যে আমরা খেলবো। তো তারপরে এখনো প্রস্তুতি তখনও নেওয়া হয়নি, অনেক পরে কোচ নিয়ে টানাটানি হলো, তারপরে অনেক কিছু হওয়ার পরে এই যে টিমের প্রশিক্ষণের যখন শুরু হবে সেই সময় কিন্তু আমরা বাইরে প্রশিক্ষণে যাচ্ছি ম্যাচ খেলতে। তো এটা কোনো আমরা গ্রামারের মধ্যে নাই এখন, যখন যেটা খুশি সেটা করছি। গ্রামারটা কি হতে পারতো যে দেশে বিদেশি দলকে এনে খেলানো, সেটা কি হতে পারতো? সবচেয়ে ভালো ছিল দেশে যদি আমরা বিদেশি দল নিয়ে আসতাম, কারণ মনে রাখতে হবে এখানে আমি সিম্পল বলি, যখন দাবা খেলা হয় জি, আপনি দেখবেন দাবা খেলাতে যেই চেয়ারটাই বসে প্র্যাকটিস করে ওইটা উড়ায় নিয়ে যায়, যে আমি ওই চেয়ারটাই বসবো, ইটস এ ফিলিংস। নিজের মাঠের মধ্যে যখন সে খেলবে, নিজের মাঠ আমার মাঠ, আমার মাঠেই তো আমি অপরিচিত হয়ে যাচ্ছি, আমি তো বিদেশে রয়ে গেছি। নিজের দেশে যদি আমি পারতাম, নিজের দেশে যদি আমি খেলতাম, আই উইল বি বেনিফিটেড, উইল বি বেনিফিটেড। কিন্তু এইটা না করে আমরা কেন করলাম? আমার মনে হয় যে টিমগুলো যদি বাইরে থাকে তাহলে আমরা নির্বাচন আরামে করতে পারবো, এই ঘাড়ের উপরে একটা ঝামেলা থাকবে না, বাচ্চারা এসে আবদার করবে না এটা দাও ওটা দাও ওটা দাও। তার চেয়ে বাড়ি থেকে বাইরে রেখে দিয়ে আমরা এখানে একটা নিজেদের একটা ভোটের বন্দোবস্ত করি। এই জিনিসটা বন্ধ করার তো উপায় নেই, এখন তো ঘটেই গেছে। বাট রেজাল্ট যদি খারাপ হয় তার দায়িত্ব এদেরই নিতে হবে যারা টিমটাকে বাইরে পাঠিয়েছে। সেটা এক অর্থে কোচিং স্টাফ, যারা মেইন কোচ মাহবুব হারুন ভাই, তিনিও স্বীকার করেছেন যে এই দলটা বাইরে থাকে লাভ হবে, যে প্লেয়াররা নির্বাচনের কোনো কিছুতে ইনভলভ হবেন না, প্লেয়াররাও আসলে এরকম ইনভলভ হয়ে যান বিভিন্ন রাজনীতিতে, সেটাও তো এক ধরনের খারাপ। এখন আমার কথা হলো এখানেই যে তাহলে নির্বাচনটা না দিলেই হতো। এখন আমাদের কাছে হারুনের সাথে আমি এইখানে একমত না, যে নির্বাচনটা আগে দরকার না, নির্বাচন আগে দরকার না। বাংলাদেশের আজকের হকি নিয়ে যখন আপনি কথা বলবেন, 85 হকিকে আনতেই হবে। আজকে যদি আমাদের এই বাংলাদেশ দলটা 4 নম্বরে চলে আসে, তাইলে যাদের নিয়ে আমরা এই মন্তব্য করছি তারা কি উত্তর দিবে? আর যদি 8 নম্বরে থাকে, কায়সার আলী খুব সুন্দর করে হিসাব বাইর করে দিল যে 34 নম্বর আর এখানে যে 17-18 খুব একটা গ্যাপ নেই, যদি আমার টিমটা আমি ঠিকমতো তৈরি করতে পারি। কারণ আমাদের প্লাস পয়েন্ট হলো ইট ইজ আমাদের নিজস্ব মাঠ, আমরা নিজস্ব মাস্টার তো ব্যবহার করতে পারলাম, আমরা তো টিম বাইরে পাঠিয়ে দিলাম। 1 নম্বর। 2 নম্বর হলো আরেকটা কথা সাথে রাখতে হবে, যে এই সময় নির্বাচনটা হলো 27 তারিখ আর খেলা হলো 11 অক্টোবর, তাহলে মধ্যে হলো 1.5 মাস সময়। এই 1.5 মাস পরে কি নির্বাচনটা হতে পারতো না? যেখানে মনে রাখতে হবে যে আমাদের যে সভাপতি তার ভোট হয় না, জি না, উনি ক্রিকেটে দেখবেন পাপন সাহেবের ভোট হচ্ছে, ফুটবলে হচ্ছে, কিন্তু আমাদের বাইরের চেয়ে দেওয়া হচ্ছে। এই পদ্ধতিটা আমি কখনোই পছন্দ করি না, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এটা করেছে। হ্যাটস অফ টু বিসিবি যে তারা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বের হয়ে আসতে পেরেছে। আমি চাই অন্যান্য ফেডারেশনগুলো আস্তে আস্তে বের হয়ে আসুক, এই হাতির দাঁতের কোনো প্রয়োজন নেই জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের জন্য। আজকে এই যে সভাপতি নিয়ে আমরা আছি, ওনার ভোট হবে না, তাহলে ভোটটা হচ্ছে কার জন্য? শুধু একটা পোস্টের জন্য, জেনারেল সেক্রেটারি। শুধু একটা জেনারেল সেক্রেটারি বানানোর জন্য আমরা সবকিছু জাতীয় ক্রীড়া বাতিল করে দিয়ে, টিম বাতিল করে দিয়ে ওইটাই ধরে রাখলাম। আমাদের একটা কথা শেষ করতে দেন, আমাদের যে বর্তমান সেক্রেটারি জেনারেল আছে আব্দুস সাদেক, আমি মনে করি এই মুহূর্তে যতগুলো দেশ আসছে সবাই তার নাম ভালো করেই জানে, কারণ উনি আমার মতে বাংলাদেশের অন্যতম আইকন হকির। তো উনি থাকতে ওনাকেই তো হকির জন্য, হকির বিদেশের কাছে আমাদের যে একজন আব্দুস সাদেক আছে, তার জন্য তো আমরা এই ভোটটা এই 1.5 মাস পরেই করতে পারতাম। আমার মনে হয় ভোটটা এই মুহূর্তে করাটা একদমই ঠিক। আচ্ছা, সেটা আপনার মতামত। এবং কাসর ভাই আসলে নির্বাচনটাকে হ্যাম্পার করবে কিনা সেটাও আপনি বলবেন, যে মাঠের কথা বলছিলেন, যে প্রস্তুতির ধারাবাহিকতা। আমি কিছুটা একমত শাহাবুদ্দিন চাকলাদার ভাইয়ের সাথে। সেটা হলো হ্যাঁ, নির্বাচনে হ্যাম্পার করবে কি এই জন্যে যে একটা ধারাবাহিকতা থাকবে, নতুন একটা কমিটি আসবে, নির্বাচনের কিছু প্রচারণা থাকবে, সেই আমেজটা যেটা যে একটা টিমের জাতীয় দলের প্রস্তুতি। এখনো লোগোটা আমি পাইনি, যদি বলবো যে আমি জানি না লোগোটা কি, তার মানে প্রস্তুতিটা এখনো শুরু হয়নি। কিন্তু আমাদের কাগজে কলমে আছে, কিন্তু মাঠে এখনো দেখছি না। ফ্লাড লাইট লাগবে, যে এতগুলো কাজ আমার কাছে মনে হচ্ছে যে এই ধারাবাহিকভাবে করতে গেলে কে দায়িত্ব নেবে? এটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে যায় না, আরো আগে থেকে শুরু হওয়ার কথা ছিল। সেই হিসেবে একটা তো অবশ্যই প্রতিবন্ধকতা আসবে যে প্রস্তুতিতে। এবং আজকে বিমান বাহিনী প্রধান বিদায় সংবর্ধনা জানিয়েছেন দলকে চীন যাওয়ার আগে, কিন্তু এখন পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি, ম্যানেজারের নাম ঘোষণা করা হয়নি। বলা হয়েছে যে 27 ম্যানেজার কেউ যাচ্ছে না। কালকে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ আলমগীরকে জিজ্ঞাসা করছিলাম,
যে আলমগীর কি অবস্থা, আমি ওর কাছ থেকে খবরগুলো নিচ্ছিলাম। কারণ এখানে বিকেএসপির প্রায়, সরি আমি এই কথা বলতেই পারি, বিকেএসপির 3 জন কারেন্ট প্লেয়ার আছে যারা স্টাডি করছে, আর বাকি সব বিকেএসপির ছেলে, বাংলাদেশের নাগরিক। সরি, অনেকে বলে যে বিকেএসপি, আসলে কিছু না, আমরা বাংলাদেশ জনগণের জন্য, বাংলাদেশের জন্য এই কাজটা করছি। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম ম্যানেজারই নাই দলের। বললো যে আলমগীরের কাছে পেলাম যে না, ম্যানেজার নাই, আর কোচিং স্টাফ যাচ্ছে, আর টেকনিক্যাল কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে একটা প্রিপারেশন ম্যাচে যাচ্ছে। আমার কাছে প্রশ্ন, এই প্রিপারেশন ম্যাচ যে কি খেললাম, কেমন করে খেললাম, এখানে কিভাবে আমি পরে এসে বুঝবো, অথবা এটাকে কিভাবে আমি কাজে লাগাবো? কারণ এই একটা টিমের পিছনে ভিডিও অ্যানালিজার থাকে, একটা টিমের আরো অনেক স্টাফ থাকে যারা এটাকে দেখার পরে টিম ব্রিফিং এবং এখান থেকে তুলে আনা যে কি ফল্ট আছে, কি করা দরকার। তো আমার কাছে একটু অদৃশ্য মনে হচ্ছে যে কি ব্যাপার। এবং যেটা আমরা শুনেছি যে অধিনায়ক এবং ম্যানেজারের নাম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ঘোষণা করা হবে না, 27 আগস্টের পরে সেগুলো ঘোষণা করা হবে। 27 আগস্ট ইলেকশন হবে, তারপরে যে সব মিলে একটু কি মানে শুরুতেই বাধাপ্রাপ্ত হয়ে গেল কিনা স্বপ্নগুলো? একে তো গ্রুপিংটা শক্ত, তারপরে নানা ধরনের প্রতিবন্ধকতার কথা আমরা বলছি, ফ্লাড লাইট এখনো লাগেনি, এবং সেই ফ্লাড লাইটে বাংলাদেশ দল আসলে অনুশীলন করতে পারবে কয়দিন, সেই প্রশ্নগুলোও তো থাকছে। আমি একটা কথা বলবো এইভাবে, আমাদের এই মুহূর্তে হকির সবচেয়ে বড় মাইনাস কোনটা জানেন? দর্শকের অভাব। জি, 85 খেলার সময় বঙ্গবন্ধু স্টেডিয়াম মৌলানা ভাসানী স্টেডিয়ামের 3 গুণ ভরা ছিল। গেট খুলে দেওয়া হয়েছিল যাতে মাঠের মধ্যে বসার বন্দোবস্ত করা হয়। তো সেই দর্শক আনতে হলে আমাদের খেলার আগে সবকিছু সিস্টেমেটিক সুন্দরভাবে টিমের দিকে লক্ষ্য রেখে করা উচিত ছিল। যে কথাগুলো আমরা বলতেছি, আমাদের দর্শকরা বোকা না, তারাও দেখতেছে খেলা হচ্ছে, টিম বাইরে চলে যাচ্ছে, ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ফ্লাড লাইট লাগবে কখন, কিভাবে লাগবে, টিম ম্যানেজার হয় নাই, এগুলো যেমন আমরা যারা ক্রীড়াঙ্গনের সাথে জড়িত আলোচনা করি, দর্শকরা এগুলো দেখে, প্রতিদিন পেপারে প্রচুর ওঠে এগুলো নিয়ে। সো তখন কি দর্শকরা কি আগ্রহী হয়, না তারা মনে করে যে কি হচ্ছে? এই যে দর্শক সাপোর্টটা আমরা হারাচ্ছি, এই জন্য দায়ীটা কারা? দায়ীটা এই যে ইলেকশনটা আমরা দিয়ে দিচ্ছি, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা এই মুহূর্তের। এখন যদি আমি জানি না, যদি এই বাংলাদেশ দল, কাউসার আলী আমার চেয়ে টিম সম্বন্ধে হয়তো বেশি বলতে পারবে, যে 4 নম্বর হয়ে যায়, তাহলে আমাদের সব কথাগুলি পানিতে পড়ে যাবে যে না, এরা আমরা 4 নম্বর করেছি, আমরা টিম বাইরে পাঠাইছি, রেজাল্ট নিয়ে আসছে। সেটা হোক, সেটা আমরা সবাই চাই। বাট কথা হলো যে যার উপরে আমরাও খেলেছি, আমরা খেলার পরে একটা রেস্ট চাই। প্রত্যেকটা দিন খেলা, যখন আপনি ট্যুরে যাবেন রেস্টের দরকার আছে। আপনি শুধু একটা ট্যুর করছেন না, চায়না থেকে 8টা-9টা ম্যাচ খেলতেছেন বিভিন্ন জায়গায়, ফেরত এসে আবার ভারত পাঠাচ্ছেন, আবার টিমে, শুধু একটা কারণ কি, যাতে ওই বাঘ, একটা ইলেকশনের বাঘটা যাতে আমাদের প্লেয়ারদের কামড়াতে না পারে, তোমরা দূরে থাকো। এই জন্য দূরে রেখে কি করবেন আপনারা? টিমটাকে শেষ করে দিবেন, রেজাল্টটাকে শেষ করে দিবেন। এই টিম শেষ হচ্ছে না, যদি রেজাল্ট খারাপ হয় বাংলাদেশ হকি শেষ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে শঙ্কা তো আছেই, সঙ্গে প্রতিপক্ষকে চিনে সেটাও এখন পর্যন্ত অজানা। আমরা গতকাল পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পারিনি যে আসলে কার সাথে বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে, 6 তারিখে যে ম্যাচটা হবে। মানে হ্যাঁ, না এটা ঠিক যে আসলে এরকম হয়। আমি আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে যে যখন অস্ট্রেলিয়া পাকিস্তানের সাথে খেলবে, আমি একটা ছোট্ট গল্পই করি এটাই। তো অস্ট্রেলিয়ার ওই কোর্সে আমি কোচেস কোর্স, হাই পারফরমেন্স কোচেস কোর্স করতে গেছি মালয়েশিয়ায় খুব সম্ভবত। তো ওইখানে একটা ভিডিও দেখানো হচ্ছে যে অস্ট্রেলিয়ার প্রস্তুতি, মানে টিমগুলো কেমন ভাবে প্রস্তুতি নেয়। আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, প্রস্তুতি এমনই হয় যে অস্ট্রেলিয়ার পাকিস্তানের সমস্ত ম্যাচগুলো ভিডিও করেছে যে পাকিস্তানের ওই একটা পার্টিকুলার প্যান্টি কর্নারে কেমন করে ওরা ডিফেন্স কেমন করে না হলেও ওরা 10-15টা ম্যাচ ভিডিও করেছে, পরে ওরা অ্যানালিসিস করেছে, পরে এই প্রশিক্ষণের মধ্যে ওরা আবার রপ্ত করে এটা দেখালো প্র্যাকটিক্যাল ফিল্ডে যে পাকিস্তানের ডিফেন্স এভাবে দাঁড়ায়, অস্ট্রেলিয়া এটা প্র্যাকটিস করেছে এবং এভাবে একটা গোল হয়েছে, অস্ট্রেলিয়া এটাকে কার্যকর করেছে। তা আমি পিছনে ফিরে যাই যে একটা দেশের প্রস্তুতিটা কিরকম হয় পিছনে, ওই স্পাইকের মতো অবস্থা। তা আমরা জানি না, আমরা প্রথম ম্যাচ কোথায় ভারতের সাথে খেলবো বোধহয়। তো তারপরে আমরা জানি না ভারত টিম কেমন, খালি শুনেছি ভারত অনেক ভালো, এই একটা শব্দই আমরা বলতে পারি। আমার কাছে কোনো দৃশ্য তো কোনো কিছু আমি দেখি না, আশার আলো না, সরি, আশার আলো তো অনেক আছে, দৃশ্য তো কোনো মেকানিজম দেখছি না এই দলের প্রস্তুতির জন্য, যে ওই টিম কেমন খেলেছে ওদেরকে দেখানো, ওই আমাদের প্লেয়ারদেরকে দেখানো, বলে না আমরা তো হয়তো 1 বছর আগে খেলেছি কি 1.5 বছর আগে খেলেছি ওই প্লেয়ারের সাথে। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আসলে হয় না। এখন অনেক
ডিজিটাল হয়ে গেছে অনেক কিছু, অনেক- সব জানা যায়, অনেক কিছু এগিয়ে জানতে গেছে। হয়। জি, সেই অনেক- হিসাবে আমরা কিন্তু, আমি বলবো না, আমি হ্যাপি যে আসলে আমরা অন্ধকারেই আছি বর্তমানে। ইন্ডিয়া, পাকিস্তান কিংবা যাদের সাথে খেলবো, জাপান বোধহয় খুব সম্ভবত, জি, জাপান আমাদের গ্রুপে। জাপান, তাদের সাথে আমরা, ওই দলগুলো কেমন, এটা খুব একটা বিশাল ব্যাপার ছিল জানা। একটা বিশাল প্রশ্ন। তবে আপনি বলছেন যে দিন এগিয়ে গেছে, ডিজিটাল যুগে আমরা চলে গেছি, কিন্তু আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল্লাহ পিরু। পিরু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আমরা খুব হতাশার কথা বলছি হকি নিয়ে। আপনি কি মনে করেন যে এশিয়া কাপে কেমন করবে বাংলাদেশ? এশিয়া কাপে তো মানে আমাদের যে গ্রুপ পড়ছে, বাংলাদেশ যে গ্রুপে পড়ছে, মানে জি। মানে কঠিন গ্রুপ এটা। পাকিস্তান বা ভারত, জাপান। বাংলাদেশ, তারপরে হ্যাঁ জাপান। তা মোটামুটি ছেলেপেলেরা যেহেতু ইয়াং আছে, ছেলেপেলেরা ভালো খেলবে, ভালো মানে তার টিমের টিম স্পিড আছে, আচ্ছা, ভালো খেলবে ছেলেপেলেরা। ছেলেপেলেরা ভালো খেলবে, নতুন ছেলেপেলে কিছু নিছে। তারপরে ওই যে আর চায়নায় গেছে টিমটা চায়না আসার পরের থেকে মনে হয় আরো এদিক থেকে 18 জন বা 16 জন করবে, জি, বেশ 16 জনে করে নেবে আর কি। আচ্ছা। টিম স্পিড আছে, টিমে চাঙ্গা আছে, টিমটা মোটামুটি ভালো আছে। মাঠে খেলবে তারা, তারা তো বলতেছে ভালো করবো। আচ্ছা, তারা বলছে ভালো করবে, কিন্তু আমাদের এখানে কাউসার আলী এবং শাহাবুদ্দিন চাকলাদার ভাই আছেন, দুজনই আপনার চেনা। দুজনই বলছেন যে আসলে চায়না যাওয়াটা একটা হিতে বিপরীত হতে পারে, কারণ চেনা কন্ডিশনে অভ্যস্ত না হয়ে অচেনা কন্ডিশনে যাওয়া, সেটা এফেক্ট সময় ফেলতে কম। পারে বাংলাদেশের। সময় অনেক কম, সময় অনেক কম মাঝখানে, সেইটা আপনি কি এটা একমত কিনা? এটা আমি সাবুদ্দিন ভাই, কসার ভাইয়ের সাথে আমি একমত। আচ্ছা, আপনিও একমত হয়ে গেছেন, তাহলে তার কোনো কথাই নেই। তারপরেও যদি একটু বলেন যে কিভাবে আসলে সম্ভব এই বাধাগুলো জয় করা। এশিয়া কাপ একটা বড় টুর্নামেন্ট, বাংলাদেশ অনেক দিন পর আয়োজন করছে, 85 এশিয়া কাপের পর এই দলটা আসলে স্মরণীয় কিছু করতে পারবে কিনা, কিংবা পারা সম্ভব কিনা? এখন মানে এটা যদি চায়নায় না গিয়ে, বুঝছেন, জি, যদি ইন্ডিয়াতে যেত, ইন্ডিয়া তো মনে করেন কাছে, ইন্ডিয়াতে গেলেও মনে করেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, এটা আমাদের স্টাইলে খেলে, ঠিক আছে, আচ্ছা। আমরা ওদের স্টাইলে খেলি। আচ্ছা, বেটার দেন আপনি ইন্ডিয়াতে গেলে আমাদের টিমটা মোটামুটি আরো কিছু প্রস্তুতি ম্যাচ করতে, বা প্লাস বাইরের থেকে আমাদের টিমের খেলার জন্য বাইরের থেকে টিম নিয়ে আসলে ভালো হইতো, আমাদের আচ্ছা। কিছু ম্যাচ ট্যাচ খেলতে জি। আমাদের দেশের মাটিতে, জি। দেশের চাষে, দেশের ভালো হতো আর কি। দেশের মাটিতে খেলতে পারলে ভালো হতো। কাউসার ভাই এবং শাহাবুদ্দিন ভাই তেমনটাই বলছেন। ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ পিরু আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। জাতীয় দলের সাবেক খেলোয়াড় তিনি। আমরা আরো কথা বলবো আপনাদের সঙ্গে। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি হকির গতিপথ নিয়ে। আপনারা জানেন যে আজকে প্রস্তুতি ম্যাচ খেলতে এশিয়া কাপের আগে চায়না যাচ্ছে বাংলাদেশ দল, আর নির্বাচন হকি ফেডারেশনের 27 আগস্ট। সব মিলে ব্যস্ততা হকি অঙ্গনে। আর আমাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন সাবেক খেলোয়াড় এবং 85 এশিয়া কাপ দলের অধিনায়ক মেজর অবসরপ্রাপ্ত শাহাবুদ্দিন চাকলাদার, এবং আছেন বিকেএসপির চিফ কোচ, তিনিও সাবেক খেলোয়াড়, কাউসার আলী। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে পিরু ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলছিলাম। সবারই একমত যে আসলে সঠিক প্রস্তুতি হচ্ছে না আসলে এশিয়া কাপের দলটি। শীর্ষ পর্যায়ে আপনি বলছিলেন যে সাদেক ভাইয়ের কথা, কিংবা সাবেক খেলোয়াড়রাই কিন্তু হকি ফেডারেশনের বেশিরভাগ জায়গায় এখন আছেন, হয়তো সভাপতি মনোনীত, কিন্তু বাকিরা সাবেক খেলোয়াড়। তারা কেন এই উপলব্ধিটা করতে পারছে না? সবাই কি শুধুই নির্বাচনের মোহে ব্যস্ত? এটা আপনি কিভাবে বলবেন? হয় কি, আমাদের দেশে ওই দুটো ঈদ হয়, তারপরে লোকজনের মধ্যে একটা ফুর্তি থাকে যেই বছর নির্বাচন হয়, গ্রামের লোকের মধ্যে একটা আনন্দ পড়ে যায় নির্বাচন হচ্ছে। ওই জিনিসটা এখন হকি ফেডারেশনে চলতেছে, একটা মহা আনন্দ। সেই আনন্দে যে টিমটার কি অবস্থা, নোবডি লুক আফটার। আমি পিরুকে নিয়ে কথা বলি যে এই যে পিরু, ও ছিল আমাদের 85 সবচেয়ে 17 বছর বয়স ছিল তখন। আমি ওকে বলেছিলাম খেলার আগের রাত্রে, পাকিস্তানের সাথে খেলার আগের রাত্রে, যে তুমি কিন্তু মুক্তিযুদ্ধ দেখো নাই, বাচ্চা ছিলে, কালকে তোমার মুক্তিযুদ্ধ, তুমি কলিমুল্লাহকে বের হতে দিও না। পুরা খেলাটায় কলিমুল্লাহ একবারও বের হতে পারেনি। যদি ভিডিও থাকে আবার দেখতে পারেন যে এই পিরু কিভাবে এই দেশের জন্য করেছে। আমরা ওই রকম ফিলিংস আমাদের ছিল, আর আমরা এই মুহূর্তে ফিলিংসটা যে প্লেয়াররা তৈরি করবে তারা তো দেশের মাটিতে এখন নাই, আজকে চলে যাচ্ছে বিদেশ। আর একটা কথা আপনাকে বলবো যে পরিবর্তন কিছু দরকার। আমাদের এই যে আপনি আমি কথা বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কথা বলি স্পোর্টস নিয়ে। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ে একটা সেল থাকা দরকার,
যে আমাদের এই কথাগুলো যেগুলো ভালো ভালো তারা ওগুলো রাখুক, রেকর্ড করুক, তারপরে ইমপ্লিমেন্টের একটা বন্দোবস্ত করুক। নাহলে এই যে বলে গেলাম শেষ হয়ে গেল। আমরা আজকে না, বহু আগ থেকে বলেছিলাম যে নির্বাচনটা পরে হোক, পরে হোক, পরে হোক, কিন্তু এটা কেউ খেয়াল করেনি। না, এটা আগে হতে পারতো, আগে হতে ঠিক পারতো। সময় মতো হতে পারতো। আরো আগে যদি দিয়ে দিত না, তাহলে এই তফসিল চাপটা ঘোষণাটা এই সাথে একদম সুন্দর বলেছে যে আরো আগে করতে পারতো। এখন ঠিক ঘাটের উপরে 27 তারিখে হলো নির্বাচন, 11 তারিখে খেলা, মধ্যে হলো 1.5 মাস সময়। তার মধ্যে আপনি ফ্লাড লাইট লাগানো রে, বিদেশি দলগুলো আসবে, তাদের থাকার বন্দোবস্ত রে, প্রেস বক্স তৈরি করা রে, বিভিন্ন কাজ, স্টেডিয়াম ভরা, সেগুলো করবে না ভোট অনেক নিয়ে ব্যস্ত কিছুই হবে? চ্যালেঞ্জের মুখে অনেক পড়ে কিছু চ্যালেঞ্জের মধ্যে আছে। আমরা কথা বলবো, তার আগে একজন টেলিফোনে আছেন আমাদের সঙ্গে, আরেক সাবেক খেলোয়াড় এবং বর্তমানে হকি ফেডারেশনের প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিসমত। কিসমত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? এবং এশিয়া কাপে তো প্রস্তুতির জন্য আজকে চীন যাচ্ছে দল, সেখানে প্রস্তুতিগুলো কেমন হবে আপনার আশা? আমি আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই এবং কাউসার ভাই এবং এই অনুষ্ঠান যারা দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন এবং কাউসার ভাইয়ের কাছে প্রশ্ন আমি একটু রাখছি যে আমাদের যে নির্বাচনটা সামনে হবে 27 তারিখে, আপনারা সবাই বলছেন, দুইজনই বলছেন যে নির্বাচনটা 3 মাস পরেই হলেও হতো। না, আমি বলেছি আরো আগে নিয়ে আসলেও ভালো হতো। আরো আগে নিয়ে কিন্তু আসলে আগে যে নির্বাচনটা আগে আনবো, এটা তো ডিলে করেছে আমাদের। এখন কিন্তু দুইটা পক্ষ হয়ে গেছে, একটা রশিদ সিকদার পক্ষ আর একটা হচ্ছে খাজা রহমতুল্লাহ পক্ষ। তাহলে ঠিক আছে? ভালো হয়েছে। নির্বাচনটা হলো নিয়মতান্ত্রিক ভাবে, ধারাবাহিক ভাবে আপনার পথ পরিবর্তন করা একটা পদ্ধতি। কিন্তু আমরা একটা পক্ষ কিন্তু চাইছে না যে নির্বাচনটা সুষ্ঠু হবে হোক। হ্যাঁ, যার জন্য তারা এই যে তফসিল ঘোষণাটা কিন্তু 1 মাস আগে হতো। আমাদের সেটাই বলছি, আমাদের যে কাউন্সিলরদের এই খেলাটার উপরে আসুদ নাও করতে 1.5 মাস আগে, গত 1.5 মাস আগে কিন্তু ওখানে পৌঁছেছে। আমরা এই ইচ্ছাকৃত হবে, ইন্টেনশনালি আমরা কিন্তু এটা ডিলে করেছি। আর যেটা অবকাঠামোর কথা বলছেন, অবকাঠামো যেটা ফ্লাইট লাইট লাগবে, যেগুলা গ্যালারি, যেগুলো সংস্কারের কাজ, এটা কিন্তু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। কারণ আপনার ওই অবকাঠামো এগুলো সব করবে এনএসসি করবে। এবং আরেকটা কথা বলি, যদি নির্বাচিত কোনো কমিটি যদি না থাকে, এখানে এইচএফ হয়তো এই টুর্নামেন্টটা বাতিল করে দিতে পারে। কারণ অ্যাডহক কমিটি বা অনির্বাচিত কমিটি, আমাদের কিন্তু 30 তারিখে আমাদের এই কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন সত্যি কথা যেটা, আমরা এখন অবৈধভাবে আছি। আমরা এখন অবৈধভাবে আছি। আমরা আমাদের এই নমিনেশন পেপার জমা দেওয়ার আগে আমাদের রিজাইন করতে হবে। সবকিছু নিয়মের মধ্যে আছে। আমরা যদি একটা স্থিতিশীল কমিটি না থাকে, আমার মনে হয় এশিয়া কাপ সুন্দরভাবে এবং সঠিকভাবে আমরা সাফল্য করতে পারবো। জি কিসমত, একটা একটু জানতে চাই দুটো বিষয়। একটা হলো যে দুই অতিথি আমাদের বলছেন, কাউসার ভাই এবং শাহাবুদ্দিন চাকলাদার, যে নির্বাচন খেলোয়াড়দের দ্বারা প্রভাবিত হবে না, বরং নির্বাচনের কারণে খেলোয়াড়দের প্রস্তুতিতে বিঘ্ন ঘটবে, সেটা একটা বলছেন। আরেকটা বলছেন যে চীন সফরে যাওয়াটা এই মুহূর্তে হিতে বিপরীত হতে পারে, কারণ দেশের মাটিতে চেনা কন্ডিশনটা আরো চেনা উচিত ছিল প্লেয়ারদের, বিদেশি দলকে এখানে আনতে পারলে ভালো হতো প্রস্তুতিটা। এই দুটো বিষয়ে আপনার মতামতটা কি? এই ব্যাপারে আমি বলছি, দেখেন আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে, আমরা যখন টিম বাইরে পাঠাই প্র্যাকটিস ম্যাচের জন্য, হ্যাঁ, তখন এটা নিয়ে কথা হয়। যদি আমরা প্র্যাকটিস ম্যাচের জন্য বাইরে টিম না পাঠাই, সেটা নিয়ে আমরা সমালোচনা করি। আমরা যে চীন যাচ্ছি, সেখানে কিন্তু আমাদের মনে করেন খুব অল্প পয়সার মধ্যে আমরা এই সফরটা করতে পারছি। এবং আমরা বিভিন্ন 8টা প্রভিন্সে গিয়ে আমরা কিন্তু ওখানে খেলবো এবং 8টা টিমের সাথে খেলবো। এক এক টিমের পদ্ধতি একরকম, এক এক টিমের স্ট্রেংথ একরকম। মানে কাদের প্রতিপক্ষ কারা, কিংবা আপনি এটা একমত না যে বিদেশে খেললে ভালোই হবে, এটা আপনি বলতে যাচ্ছেন? 100%। এবং আমরা যদি বাংলাদেশে যদি বাইরে থেকে টিম আনতাম, আমাদের মনে ওই একটা টিমের সাথে আমাদের খেলাটা হতো। কিন্তু আমরা যে চীনের টিমটা পাঠিয়েছি, আমরা মনে হয় 8টা টিমের সাথে খেলবো। মানে কোন মানের দল এগুলো, কি আমরা জানি কোন মানের দল এই 8টি দল? আমাদের ওখানে মনে হয় চীনে যারা আমাদের দেশে যেরকম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যারা চ্যাম্পিয়ন হয়, ওখানে বিভিন্ন চ্যাম্পিয়ন টিমের সাথে আমাদের এই টিমটা খেলবে আর কি। বিভিন্ন প্রাদেশিক দল এবং বিভিন্ন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের সঙ্গে বাংলাদেশ খেলবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে কামরুল ইসলাম কিসমত আমাদের সঙ্গে যোগ দেবার জন্য, প্রধান নির্বাচক বাংলাদেশ হকি ফেডারেশন এবং সাবেক খেলোয়াড়ও তিনি। কিসমত ভাই একমত হতে পারছেন না আপনাদের সঙ্গে। আমরা একটু শুনতে চাই, আপনারা সাদেক ভাইয়ের কথা বলছিলেন, আব্দুল সাদেক বর্তমানে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি আজকে বিদায় জানিয়েছেন ওই বিমান বাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশ হকি দলকে, সেখানে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। কি বলছেন তিনি সাদেক ভাই, আব্দুল সাদেক, আমরা শুনতে চাই তার কথা। ওরা একসাথে থাকবে, 8টা ম্যাচ খেলা ছাড়াও
দে উইল বি প্র্যাকটিস, মানে ওখানে পুরোপুরি একটা ফ্যাসিলিটিস, স্পোর্টস ফ্যাসিলিটি, যেমন জিম আছে, সুইমিং পুল আছে, একসাথে প্লেয়াররা থাকবে ঢাকার, মানে তারা পরিবার পরিজন সব কিছু ছাড়া একেবারে নিরবিচ্ছিন্নভাবে তারা প্র্যাকটিস করতে পারবে, ম্যাচ খেলতে পারবে। আমার মনে হয় ইট উইল বি এ গুড টুর। এবং যেসব দলের সাথে খেলছে সেখানেও জাতীয় দলের খেলোয়াড় প্রায় 11 জন কারেন্ট প্লেয়ার এবং এক্স প্লেয়ার মিলিয়ে এবং ইয়র টিমের প্লেয়ার মিলিয়ে 11 জন খেলোয়াড় আছে সেখানে। আমার মানে ইট উইল বি এ ভেরি গুড টুর। এরকম আর আমরা কোনো পাইনি। আদার অল্টারনেটিভ যেটা আমরা ইন্ডিয়াতে পেয়েছি, দ্যাট উইল আরও ভেরি কস্টলি হয়ে যায় আমাদের জন্য। এই ট্যুরের পরে আর হয়তো পাওয়া যাবে না আমাদের। যেহেতু চায়না মালয়েশিয়া আমাদের গ্রুপে নাই, যে টুর্নামেন্টের আগে যদি 5-7 দিন আগে যদি আমরা নিয়ে আসতে পারি মালয়েশিয়া অথবা চায়না, দেন মেবি ইউ ক্যান প্লে 2-3 ম্যাচেস। আমরা শুনছিলাম আব্দুল সাদেকের কথা। একটু কাসার ভাই আমি একটু একটা প্রশ্ন সঙ্গে রেখে দিতে চাই যে আসলে কমিটিতে থাকলে একমত, কমিটির বাইরে থাকলে আরেক মত, এরকম কি হচ্ছে কিনা আসলে জিনিসটা? না, কমিটি সাদেক ভাই আর কিসমত ভাই দুজনেই কমিটিতে আছেন, তারা বলছেন যে আমি বলছি যেটা অথেন্টিক, যে আমি জানি না বুঝাতে পেরেছি কিনা, যে অ্যাকচুয়ালি টিম প্রিপারেশনের জন্য বাইরের টিমের সাথে খেলা প্রস্তুতিটা আরো আগে দরকার। এটা আমি বলছি, শাহাবুদ্দিন ভাই যেটা বলেছেন তার সাথে একটা যোগ হচ্ছে আমার কথাটা, এটাই আমি বলতে চাচ্ছি যে এত পরে না, কারণ এই ইফেক্টটা এটা থেকে কারেকশন করা, একটা বিদেশি দলের বিদেশে গিয়ে খেলাম, সব দলই খেলে কিন্তু, হ্যাঁ 1 বছর আগে বেরিয়ে যায় একটা দল খেলার জন্য ঘুরে। কারণ আমি জানি যে দেখা গেল যে চায়না দল আমি দেখেছি, আমি যখন চেন্নাইতে কোর্স করতে গেছি, দেখা গেল কি 1 বছর আগে অস্ট্রেলিয়ান কোচের সাথে বেরিয়ে আসে। কেন? চায়না 1 বছর পরে খেলবে। তার মানে কি এই টিমের প্রিপারেশনের জন্য যতটুকু সময় দরকার ছিল বাইরে গিয়ে খেলার, ততটুকু সময় কিন্তু নেই, আমি সেটা বলছি। কারণ চায়নার পরে আবার নাকি ভারতেও যাবে, আরো খেলার সুযোগ আরো নেবে। তাতে হলো কি খেলার বেনিফিটটা আরো পেত যদি আরো আগে আরো অনেকগুলো জায়গায় খেলতো এবং মধ্যেখানে প্রিপারেশনের একটা সময় পেত। আমার প্রশ্ন ওটাই থাকবে যারা বলছেন না, আমি সেটাই বলছি, যে আমি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে বলছি, সরি কেউ মাইন্ড করেন না, যে আসলে এত অল্প সময় এই টিম খেলে আসলো, তারপরে এটাকে কারেকশন করে আবার সঠিকভাবে নির্বাচন করা এত সোজা না ব্যাপারটা। আমি খুব সন্দিহান যেটা ওই কাজটা হবে কিনা, যে কাজের জন্য আমরা খেলতে যাচ্ছি। কেন যাচ্ছি? যে খেলবো, ফলগুলো দেখবো, সেই সময়টা নেই। আর একটা আছে যে বাইরে যখন দল খেলতে যায়, যেমন বাংলাদেশ যদি হংকং এ খেলতে যেত কিংবা আরো দূরে যেত, তাহলে বাইরে খেলার অ্যাডজাস্টমেন্টের জন্য ওই দেশে গিয়ে খেলতে হতো। তো একটু ভুল বুঝবেন না কেউ দর্শকরা কিংবা যারা বলছেন যে এইটা ঠিক না। আমি বলতে চাচ্ছি যে আরো আগে এই প্রস্তুতিটা নেওয়া দরকার ছিল। আমরা একদমই শেষের দিকে একটু শাহাবুদ্দিন ভাই কাছে জানতে চাই যে আসলে তারপরও আসলে বাংলাদেশ, আপনিও হৃদয়ে ধারণ করেন, আমরা সবাই চাই যে বাংলাদেশ ভালো খেলুক, কোথায় আসলে প্রেরণা নেওয়ার জায়গা আছে, কোথায় উদ্দীপনা যোগানোর জায়গাটা আছে প্লেয়ারদের ক্ষেত্রে? আমি একটু কথা বলি আগে, আপনি একটা কথা বলেছেন একদমই শেষ দিকে আমরা এক কথা বলি আর কমিটিতে যারা আছেন তারা অন্যরকম কথা বলেন। যে পাকায় যদি মরিচটা বেশি, মানে তরকারিটা বেশি ঝাল হয়ে যায়, কখনো বলবে না যে আমি ঝাল বেশি দিয়ে দিচ্ছি, বলবে যে মরিচটা যে এত ঝাল ছিল এটা আমি জানতাম না। তো যে কমিটিতে যারা ঝাল যদি না হয়, তাহলে যারা সমালোচক তারা বলবে যে আরেকটু ঝাল যদি বেশি হয়ে যেত তাহলে কিন্তু খারাপ হয়ে যেত। সমালোচনার জন্য সমালোচনা করা। সবাই জানে যে এই ট্যুরটার মধ্যে, আমি জানি সাদেক ভাই অনেক বড় মাপের মানুষ, কিসমত বড় প্লেয়ার ছিল, বাট এই টায়ার্ডনেসটা আমরা উপেক্ষা করে যাচ্ছি। এত বড় ট্যুরটা করতেছে, 8 জায়গায় খেলবো, টায়ার্ডনেসটা কোথায় থাকবে? এসে আবার ইন্ডিয়াতে যাব, আমরা টায়ার্ড হবো, সেই টায়ার্ডনেসটা কোথায় যাবে? নিজের মাঠে নিজের বিল্ড আপ কিভাবে করবো? আমার নিজের মাঠে এসে খেলবো, আমার নিজের মাঠে এসে বিদেশিরাও খেলবে, আমরা নিজেরা দেশীয় পরবাসী হয়ে যাচ্ছি নিজের দেশে, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের আসলে সময় একদমই শেষ। আমরা আশা করি যে সমস্যা তো আছেই, কিন্তু সমাধানের পথও নিশ্চয়ই আছে। প্লেয়াররা নিশ্চয়ই দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন, নিজের মাটিতে খেলবেন, সেটা তাদের বাড়তি পাওনা হবে। সবকিছুই এশিয়া কাপের জন্য প্রেরণা হয়ে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন।